সকলকে স্বাগত জানাচ্ছি রোড টু সাকসেস 15 বিলবোর্ডসের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ, অধ্যায় 13। রোড টু সাকসেসের 13তম চাবিকাঠিটা হলো ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করা। দ্য ম্যান হু ফেইলস। ওহ মানুষ যারা ব্যর্থ আখ্যায়িত হয়েছেন, উঠুন, জেগে উঠুন, আবার শুরু করুন। পৃথিবীতে বহু কর্মক্ষেত্র, সেখানে আপনার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা কর্ম আছে। সত্যবাদী পুরুষদের ইতিহাসে ব্যর্থতা কখনো লিখে রাখা হয়নি। কাপুরুষরা ব্যর্থ হয়েছে কারণ তারা আবার চেষ্টা করেনি। মহিমা তো কাজের মধ্যেই, বিজিত মাল্য অর্জনের মধ্যে নয়। অন্ধকারে পতিত প্রতিবন্ধক সূর্যকিরণ দেখে হাসে। ওহ ক্লান্ত, পরিশ্রান্ত, পীড়িত পথিক, ওহ ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। আমি গাই তার জন্য যে ব্যর্থ হয়েছে। আলফ্রেড জে ওয়াটারহাউজের কথাগুলি বলছিলাম। কাউকে থামাতে হলে তাকে চিরতরে ব্যর্থ করে দিতে হবে। প্রতিটি পরাজয়, প্রতিটি বাধা সফলতার এক একটি খুঁটিতে পরিণত হতে পারে। ব্যর্থতায় আমাদেরকে সহনশীল হতে শেখায়, অধ্যবসায়ী হতে শেখায়। প্রতিটি ব্যর্থতায় মহান কোনো উদ্দেশ্য থাকে, এমনকি সেই মুহূর্তে যদিও আমরা সেটা নাও বুঝতে পারি। এই ব্যর্থতার শিক্ষাটা কি হতে পারে? আমার মাঝে মাঝে মনে হয় ব্যর্থতা হলো ধৈর্যশীল হওয়ার জন্য প্রকৃতির একটা উপায়, যার মাধ্যমে সে মানুষকে দায়িত্ব নেওয়ার মতো যোগ্য করে তোলে। বারবার ব্যর্থতার পরও আপনি যদি উঠে দাঁড়াতে পারেন, বাধার মুখোমুখি হতে পারেন, তবে প্রমাণ করে যে লক্ষ্যের চূড়ায় আপনি পৌঁছতে পারবেন। ব্যর্থতাকে খারাপ উপায়ে না নিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন আপনাকে পরীক্ষিত হওয়ার এমন এক সুযোগ করে দেওয়ার জন্য। অক্ষমতা শারীরিক ও মানসিক। পৃথিবীতে দু ধরনের অক্ষমতা রয়েছে। প্রথমটা হলো মানসিক, আর দ্বিতীয়টা কেবলমাত্র শারীরিক প্রতিবন্ধকতা। দ্বিতীয়টা নিয়ে আমাদের এতটা চিন্তিত হতে হয় না, যেখানে মস্তিষ্ক যদি সক্ষম, সুস্থ অথবা সুপ্ত বা একেবারে অপরিণত হলেও। সাম্প্রতিককালে পশ্চিমে বক্তৃতা প্রদান সফরে বের হয়ে একজন অসাধারণ যোগ্য লোকের সাথে আমার দেখা হয়। গাড়িতে করে কয়েক মাইল যাওয়ার পথে তার সাথে প্রায় 3 ঘন্টা যাবৎ কথা হওয়ার শেষ পর্যায়ে এসেও বুঝতে পারিনি যে তিনি চোখে দেখতে পান না। তিনি একেবারে কালো গ্লাসের একটা চশমা পরেছিলেন, কিন্তু বাইরে থেকে তার আচরণে কিছুতেই বুঝতে পারিনি যে তিনি দেখতে পান না। তার এই অবস্থাটা শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে পড়ে, কিন্তু এই মানুষটি মানসিকভাবে কোনো অর্থেই অক্ষম ছিল না। আমার জীবনে দেখা সবচেয়ে অনর্গল কথা বলতে পারা লোকদের মধ্যে একজন তিনি, আর তিনি একেবারে বিরল একটা প্রতিভার অধিকারী। তিনি যে বিষয়ের উপর বক্তৃতা প্রদান করছেন তা মানুষকে চিন্তাভাবনা করতে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে ও সিদ্ধান্ত নিতে বাধ্য করে। যাকে নিয়ে এতক্ষণ বললাম তিনি হলেন ওকলামার লোটনে অবস্থিত মেথডিস্ট চার্চের যাজক রেভারেন্ড উইলিয়ামস কেন্ডাল। জন্মের কয়েক বছর পর থেকেই কেন্ডাল দেখতে পান না। অল্প কয়েক বছর আগে তিনি শিকাগোর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলেন। কর্তৃপক্ষকে যখন তিনি জানালেন যে তার কাছে ভর্তি হওয়ার জন্য মাত্র $35 আছে, তারা বিস্মিত হয়ে তাকিয়েছিল। তারা মনে মনে ভাবলো এ লোকের মধ্যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। আর হ্যাঁ, আসলেই কিছু একটা ছিল। অবাক করার ব্যাপার হলো এই কিছু একটা সকলের মধ্যে থাকে না। কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানালো। তিনি বিশ্ববিদ্যালয়ের চারিপাশে 2-1বার ঘুরে ঘুরে এক পরিকল্পনা আঁটলেন। তারপর আবার ফিরে এসে 3 মাসের জন্য ট্রায়াল হিসেবে ভর্তি করাতে অনুরোধ করলেন। আর এর মধ্যে যদি সে বিশ্ববিদ্যালয়ের সকল শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে তারা চাইলে তাকে বের করে দিতে পারে। তারা 3 মাসের ট্রায়ালে তাকে ভর্তি করতে রাজি হলো। তবে সেখানে কোনো সহানুভূতির জন্য তারা এটি করেনি, কারণ তারা জানতো কারো পক্ষে এত অল্প সময়ে শর্ত পূরণ করা সম্ভব নয়। কিন্তু তিনি সকলকে ভুল প্রমাণিত করে দিলেন। বিশ্ববিদ্যালয় থেকে পাশ না হওয়া অবধি তিনি এ শর্তটাকে আঁকড়ে ধরেছিলেন। এখন আপনি ভাবছেন কি করে তিনি বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করেছিলেন? চেয়ারে শক্ত করে বসুন,
হতভম্ব হওয়ার জন্য তৈরি হয়ে যান। আরে আপনিই তো সবসময় কেউ একটা সুযোগ আপনাকে হাতে ধরিয়ে দেয়নি, এর জন্য হাহাকার করে এসেছেন। শুনুন, তিনি এ শর্তের সকল খরচ জোগাড় করেছেন শুধুমাত্র ক্লাসের নোটস, লেকচার নিজ হাতে লিখে কপি করে সেগুলো অন্য ছাত্রদের কাছে বিক্রি করে। অমর এই মানুষটাকে অনুসরণ করে আমরা বাকিরাও ভালো কিছু করতে পারি। আমাদের মধ্যে যদি তার মতো আত্মবিশ্বাস, দৃঢ়তা, মনোযোগের ক্ষমতা আর ইচ্ছাশক্তি থাকে, তবে আমরা জীবনের যে কোনো লক্ষ্যে পৌঁছতে পারব। তার মতোই হয়তো আমাদের প্রতিবন্ধকতা থাকতেও পারে। পরের ঘটনাটা একটা দৈনিক পত্রিকা থেকে নেওয়া। এখানেও শারীরিক প্রতিবন্ধকতার এক ঘটনা উল্লেখ আছে যা সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। বহু বছর আগে 15 বছর বয়সের একটা গ্রাম্য ছেলে রেলের নিচে চাপা পড়ে। হাসপাতালে যখন ভর্তি হয় তার কাছে তখন কোনো কানাকড়িও ছিল না। হাঁটুর নিচ থেকে তার পা দুটো বাদ দিয়ে দেওয়া হয়, এমনকি বাম হাতটাও তাকে হারাতে হয়। শুধুমাত্র ডান হাতটাই তার ভরসা ছিল। আর এ কারণে গ্রামের ওই গরিব ঘরে ফিরে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। কুমোরদের ওই পল্লীতে ভবিষ্যতের দিকে তাকানোর মতো কোনো অবস্থা সেখানে ছিল না। কোনো মানুষের মধ্যেই সৃষ্টিকর্তার প্রতি শতভাগ আস্থা নেই, আর সে কারণেই তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। যতই সময় যাচ্ছে এ কথাটা আরও স্পষ্টতর হচ্ছে, আর মানব মস্তিষ্ক এ কঠিন সত্যটাকে একে অন্যের কাছে প্রকাশ করেই যাচ্ছে। সেই গরিব বালক তার ওই ভাঙ্গা ঘর আর কোমর পল্লীকে কীভাবে বোকা বানিয়েছে। গতকাল প্রেসিডেন্ট অব দ্য মিনেসোটা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং অঙ্গরাজ্যের সরকার গঠনের প্রার্থী মিখেইল জে ডোলিং আমাকে বলেছেন, মিস্টার ডোলিংয়ের সেই অঙ্গবিহীন ছেলেটা আজ বড় হয়েছে, সফল হয়েছেন। কৃত্রিম পা আর কৃত্রিম হাতটাকে কোটের হাতার মাধ্যমে ভালোভাবেই ভরাট করে নিয়েছেন। তিনি তার এ দর্শন অ্যাসোসিয়েশন অব কমার্সের উদ্দেশ্যে হোটেল লা সেল এ দুপুরে খাবারের সময় সকলকে জানিয়েছেন। পৃথিবীতে চিরস্থায়ী একমাত্র অসমর্থ লোক সেই যার মস্তিষ্কের বিকলাঙ্গতা রয়েছে, বলেন মিস্টার ডোলিং। আর জীবনের চলার পথে এ ধরনের বহু স্থায়ী বিকলাঙ্গ লোক আমি খুঁজে পেয়েছি যারা শারীরিকভাবে সুস্থ। অন্যদিকে তাদের সবচেয়ে কম বিকলাঙ্গ লোক আমি পেয়েছি যারা শারীরিকভাবে অসুস্থ অথচ মানসিকভাবে সুস্থ। যে মানুষটা হাত, পা বা চোখ হারিয়েছে সেও সমাজের কোনো না কোনো কাজে অবদান রাখতে পারে যদি তাকে কাজের উপযুক্ত পরিবেশ আর সুযোগ দেওয়া হয়। শারীরিক কোনো প্রতিবন্ধকতা তার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এমন কোনো মানুষ বিয়ে করবে না এবং তার পরিবারের কেন্দ্রবিন্দু হতে পারবে না, বা এক সুখী পরিবারের দায়িত্ব সে নিতে পারবে না, এর কোনো কারণ আমি খুঁজে পাই না। কাঠের হাত ও পা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় অসুস্থ মস্তিষ্ক, যেটা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়। আমার 3টা মেয়ে আছে যাদের কারোরই কাঠের অঙ্গ প্রয়োজন পড়ে না। আমি একজন ন্যায্য সফল মানুষ যার মন ও মস্তিষ্ক ঠিক আছে। সফল হওয়ার পথে প্রতিবন্ধকতা থাকার কোনো কারণ থাকতে পারে না। মিস্টার ডোলিং একেবারে ঠিক কথাই বলেছেন। একমাত্র স্থায়ী অসমর্থবান লোক সেই যার মস্তিষ্কের প্রতিবন্ধকতা আছে। এর জন্য কোনো প্রতিকার আমার জানা নেই, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মানসিক উন্নয়নের অভাব রয়েছে, যারা চাইলেই সফল হতে পারত। শুধুমাত্র তাদের মস্তিষ্কের মধ্যে কতটুকু সম্ভাবনা আছে তা যদি তারা আবিষ্কার করতে পারত। আপনি যদি এক বা একাধিক হাত বা উভয় পা অথবা দুটো হাত হারিয়ে থাকেন, তবে আপনার মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, কেবলমাত্র যদি মানসিক ভারসাম্য হারিয়ে না থাকেন। আমার মস্তিষ্ক এবং কথা বলার মতো ক্ষমতা যদি থাকে, আর হাত বা পা বা চোখ হারিয়ে ফেললেও আমার দৃঢ় বিশ্বাস অ্যাডিফোন বিক্রি করার জন্য আমি যথেষ্ট যোগ্য বলে নিজেকে প্রতীয়মান করতে পারবো। যখন ওকলাহোমার লোটনের রেভারেন্ড কেন্ডালের কথা মনে করি তখন নিজেকে খুব লজ্জিত অনুভব করি। চোখ ছাড়াই তিনি খুব ভালোভাবে এগিয়ে গেছেন আর যাচ্ছেনও। আর চোখের সব রকম সুযোগের, শরীরের সকল সুযোগের ব্যবহার করেও পৃথিবীর জন্য খুব কমই করতে পেরেছি। আপনার নিজেকে নিয়ে যদি দুঃখবোধ হয় তবে এখনই বেরিয়ে যান এবং কেন্ডালের মতো কাউকে দেখুন এবং তার কাছ থেকে নিজের মধ্যে একটা হুল ফুটিয়ে নিন। এটা আপনাকে ভালো কিছু করতে তাড়না দেবে। খোঁড়া অজুহাত প্রবর্তনকারী।
কেন সফল হননি তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমরা প্রচলিত ভুলগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ভুল করে থাকি তা হলো কোনো অজুহাত খুঁজি বা বাজে কোনো অজুহাত সৃষ্টি করে থাকি। গত বছর আমাদের এখানে এক স্টাফ ছিল যার কাছে কাজ সম্পূর্ণ না করার জন্য সবচেয়ে বাজে একটা অজুহাত তৈরি ছিল। তখন সে আমাদের সাথে নেই। সে আগাগোড়া পৃথিবীর সেই 90% লোকের মধ্যে একজন যারা সফল হতে পারে না। তার কাছে কাহিনীটা জানতে চান, সে নিঃসন্দেহে বলবে তার কোনো দোষ ছিল না, সমস্যা ছিল ম্যাগাজিনের লোকদের যারা তার মতো লোকের মূল্যায়ন করতে জানে না। সাহসের প্রয়োজন হয়, পুরুষের মতো পুরুষ হতে হয়, সৎ লোকের প্রয়োজন হয়, নিজের চেহারাটা চারিদিক থেকে সমভাবে দেখতে এবং বলতে আমি সেই লোককে খুঁজছি যে আমার এবং সফলতার মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। পথ থেকে সরে যাও যাতে করে আমি এগিয়ে যেতে পারি। এমন সৎ সাহসী লোক বেশি পাওয়া যায় না। তবে আপনি যদি কাউকে খুঁজে পান দেখবেন তিনি পৃথিবীর কল্যাণের জন্য, উপকারের জন্য কিছু না কিছু একটা করছেন। নিজের ব্যর্থতার জন্য এবং দারিদ্রতার জন্য অন্য কাউকে দোষ দিয়ে হয়তো সন্তুষ্টি পাওয়া যায়, কিন্তু এ ধরনের আচরণের চর্চার মাধ্যমে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায় না। বুঝতে পারার জন্য আমাকে স্বীকার করতে হচ্ছে যে একসময় কয়েকবার এ কৌশল আমি প্রয়োগ করেছিলাম, এটা দেখার জন্য যে কৌশলটা আসলেই কাজ করে কিনা। মনে আছে ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আমার খুব কাছের এক বন্ধু ছিল। বিশেষ কিছু বলার মতো যথেষ্ট চিনতাম আমি তাকে। যেমনটা তার প্রধান প্রতিবন্ধকতা ছিল তার বলার মতো, কিন্তু আজ পর্যন্ত একটা মাত্র কথা তার কাছ থেকে আমাকে শুনতে হয়েছে। তার মধ্যে এমন একটা ভুল খুঁজে বের করতে হবে যেটা অন্য সকলের সাথে মিলে যায়। সম্ভবত সেই ঠিক বলেছে, আমার মধ্যে তার চেয়েও বেশি ঘাটতি থাকতে পারে, কিন্তু এ লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ এক বিষয় আমি পাঠকদেরকে জানাতে চাই, মনে করিয়ে দিতে চাই এবং তাদেরকে দিয়ে তা করাতে চাই। এ লোক আমার মধ্যে বা অন্য সকলের মধ্যে কোনো খুঁত পেলেও কিছু যায় আসে না। যতক্ষণ সে অজুহাত সৃষ্টি করা থামাবে না এবং চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে মনোযোগ দেবে না, ততক্ষণ সে তার নিজের চেষ্টায় ডুবে যাক বা বেঁচে উঠুক, পড়ে যাক বা উঠে দাঁড়াক, তার পরিণতি অন্য সকল খোঁড়া অজুহাত সৃষ্টিকারীদের মতোই ব্যর্থতার গভীরে গিয়ে শেষ হবে। আমরা সকলেই চতুর হতে পছন্দ করি, কিন্তু কেউই চায় না আমাদের ব্যর্থতার পেছনের কারণগুলো খুঁজে বের করতে। কিছু কিছু ক্ষেত্রে চাতুরতা খুবই ভালো ব্যাপার, এটি আমাদের আরও বেশি কৌশলী হতে সাহায্য করে, কিন্তু বেশি পরিমাণে চাতুরতা করা অনেক সময় কুড়েমিতে জড়িয়ে পড়ার কারণ হতে পারে। আমার যদি কোনো শত্রু না থাকে তবে এখনই বেরিয়ে গিয়ে কারো চোখে আঙ্গুল দিয়ে খোঁচা দেওয়াটা প্রয়োজন আছে, তবে খেয়াল রাখতে হবে তা যাতে বেশি পরিমাণে না হয়, কারণ আমাকে টপকে যাওয়ার জন্য কাউকে না কাউকে তো দরকার আছে, যাতে করে আমি আত্মতুষ্টিতে না ভুগি, যাতে করে আমি নিজেকে রক্ষা করতে শিখি। যখন নিজেকে রক্ষা করছি তখন আমি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছি, আমার কৌশলের সামর্থ্যগুলো আরও উন্নত করছি, নিজেকে বিপদে জড়াচ্ছি। এর মানে যখন যুদ্ধ করার প্রয়োজন পড়ে তখন কিভাবে যুদ্ধ করতে হয় তা যেন আমার জানা থাকে। যাকে আপনি পছন্দ করেন না বা যার সাথে আপনার বিবাদ রয়েছে বা যারা আপনাকে জীবন সংগ্রাম থেকে দূরে সরিয়ে রেখেছে, এবং যখন আপনি ব্যর্থ হন আর তারা খুশি হয়, তাদের ভুল ত্রুটিগুলো খুঁজে সময় ব্যয় করে কোনো লাভ হবে না। কোনো সন্দেহ নেই তাদের মধ্যে খুঁত আছে, ঘাটতি আছে, কিন্তু যে সময়টা তাদের ভুল ত্রুটিগুলো প্রমাণে আপনি ব্যয় করলেন, যেগুলো তাদের মধ্যে সত্যিই আছে, সে সময়টাই আপনার নষ্ট হলো। কারণ যখন এগুলোর প্রমাণ হাতে আসবে তখন আপনার নিজের কোনো কাজে লাগবে না। তার চেয়ে ভালো হয় খুঁজে বের করুন আপনি কেন সফল হননি এবং যে কারণগুলো খুঁজে পেলেন সেগুলোর সমাধান করতে চেষ্টা করুন। বন্ধুদেরকে প্রশংসা করে যতটা আনন্দ পাবেন ততটা আনন্দ অন্যের ভুল ত্রুটি খুঁজে পাবেন না, কিন্তু তাদের প্রতি আপনার এ ভালোবাসা ভবিষ্যতে অনেক বেশি কাজে আসবে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।